অংশগুলো তোমাদের পড়াবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। পার্থিব প্রক্রিয়াটা কি? পার্থিব প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর উপরে যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় পৃথিবীর যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা কি বলি? পার্থিব প্রক্রিয়া বলি। পার্থিব প্রক্রিয়াকে অন্তর্জাত আর বহির্জাত দুটি ভাগে ভাগ করা হয়েছিল, অন্তর্জাত আর বহির্জাত। তো বহির্জাতটা এখন আমরা বলছি না, অন্তর্জাত সম্পর্কে পড়ব। ধরে নাও এটা পৃথিবীর এটা কেন্দ্র, তাহলে এটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমি পৃথিবীকে যদি এই ব্যাসার্ধ পৃথিবী, ভূপৃষ্ঠ, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। তাহলে এই গুরুমণ্ডলের যে এই উপরের অংশ, এটাকে কি বলা হয়? অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ারের ভৌত রাসায়নিক বলের প্রভাবে, অর্থাৎ এখানে যে অর্ধ তরল গলিত পদার্থ আছে তার শক্তির প্রভাবে যে ভিতরের যে শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি? অন্তর্জাত প্রক্রিয়া বলি। এটাকে কি বলি? এই যে শক্তি এখানে তৈরি করে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল থেকে, সেটাকে আমরা কি বলি? অন্তর্জাত প্রক্রিয়া বলি। এই অন্তর্জাত প্রক্রিয়াকে ভূ বিপর্যয় বলে। কি বলে? ভূ বিপর্যয়। ভূ বিপর্যয়। ভূ বিপর্যয় অর্থাৎ যে এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে যখন পৃথিবীতে চ্যুতি, ফাটল, ভঙ্গিল পর্বত, মালভূমি, স্তূপ পর্বত ইত্যাদি গঠন করে, তখন তাকে আমরা কি বলি? ভূ বিপর্যয় বা ডিস্ট্রফিক মুভমেন্ট। কি বলি? ডিস্ট্রফিক মুভমেন্ট। তাহলে ভূ বিপর্যয় সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এই ভূ বিপর্যয়কে দুটি ভাগে ভাগ করা হয়, ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন। তাহলে আগে ধীর আলোড়নটা জেনে নিই। ধীর আলোড়নটা কি? ধীর আলোড়ন। ধীর আলোড়নটা কি? অর্থাৎ ভূ অভ্যন্তরে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের যে অর্ধতরল পদার্থগুলো আছে, এই অর্ধতরল পদার্থগুলো কোটি কোটি বছর ধরে বা হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে শীতল হয়ে যে আলোড়ন তৈরি করে, যে পরিবর্তন তৈরি করে ভূমিরূপের, সেটাকে আমরা কি বলি? ধীর আলোড়ন বলি। কি বলি? ধীর আলোড়ন। এই ধীর আলোড়নকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম, ভূগাঠনিক, সমস্থিতিক আর সমুদ্র তরেল উত্থান বা পতন। তাহলে এই ভূগাঠনিক প্রক্রিয়াটা কি? ভূগাঠনিক প্রক্রিয়া দেখো, এই ভূগাঠনিক প্রক্রিয়াটা হচ্ছে ভূ অভ্যন্তরের যে শক্তি, অন্তর্জাত শক্তি, এই শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপরের অংশে কোথাও সংনমন, কোথাও সংকোচন, কোথাও অবনমন ইত্যাদি হওয়ার ফলে এখানে কি হয়? চ্যুতি, ফাটল, ভঙ্গিল পর্বত, আর কি হয়? স্তূপ পর্বত, শিলার পরিবর্তন ইত্যাদি যখন ঘটে, তখন তাকে আমরা কি বলি? ভূগাঠনিক প্রক্রিয়া। ভূগাঠনিক প্রক্রিয়া অর্থাৎ টেকশন। ভালোভাবে মনে রাখবে, টেকশন এর অর্থ, গ্রিক শব্দ এটা, এর অর্থ বিল্ডার। BUILDER, বিল্ডার অর্থাৎ নির্মাণকারী। অর্থাৎ ভূগাঠনিক প্রক্রিয়া
এটাকে কি নির্মাণ করে, পৃথিবীতে নির্মাণ করে। তাহলে ভূগঠনের প্রক্রিয়াকে এই টেকটনিক মুভমেন্টকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এপিরিওজেনিক মুভমেন্ট আর অরিজেনিক মুভমেন্ট। তাহলে এই এপিরিওজেনিক মুভমেন্টটা কি? মহীভাবক আলোড়ন, এই মহীভাবক আলোড়নটা কি? এই মহীভাবক আলোড়ন হচ্ছে গ্রিক শব্দ এপিরোস থেকে এসছে। এপিরোগ অর্থাৎ মহাদেশ, জেনেসিস অর্থাৎ সৃষ্টি। ফুল হচ্ছে এপিরোজেনিক, EPIROGENIC অর্থাৎ মহাদেশ সৃষ্টি। অর্থাৎ যে আলোড়নের ফলে মহাদেশ সৃষ্টি হয় সেটাকে মহীভাবক আলোড়ন বলে। এই আলোড়নের ফলে কোথাও মহাদেশের উত্থান ঘটে, আবার কোথাও মহাদেশের নিম্নগমন ঘটে, অর্থাৎ অধমুখী হয়। তাহলে এই এপিরিওজেনিক মুভমেন্টের ফলে, অর্থাৎ এপিরিওজেনিক মহীভাবক আলোড়নের ফলে কোথাও কোথাও চ্যুতি, ফাটল এবং ভঙ্গিল পর্বত এটা গঠন হতে পারে না। কারণ কি? এই সময় শিলায় ভাঁজ পড়ে না, যার জন্য এই আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত গঠন হয় না। তা কী হয়? স্তূপ পর্বত গঠন হয়, আর কি হয়? সহস্র উপত্যকা তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। তাহলে এই মহীভাবক আলোড়নটা উদাহরণ হিসেবে কি বলি? উত্তর সাগরের যে নিম্ন জলাভূমি, সেই নিম্ন জলাভূমি ধীরে ধীরে উত্থান হচ্ছে এবং স্থলভাগ সেখানে নিম্নগামী হচ্ছে। উদাহরণ হিসেবে আবার কি বলা যায়? যে দক্ষিণাত্যের পাললিক শিলার মালভূমি, দক্ষিণাত্যের মালভূমি একটা প্রকৃষ্ট উদাহরণ। তাহলে এই মহীভাবক আলোড়নটা বুঝলাম। এবার গিরিজনীয় আলোড়নটা কি? গিরিজনীয় আলোড়নটা কি? সাধারণভাবে যে শক্তিগুলো ভূ অভ্যন্তর থেকে সৃষ্টি হচ্ছে, সেটা এই ভূ অভ্যন্তর থেকে সৃষ্টি হয়ে সোজা আনুভূমিক তলে পৃথিবীর সঙ্গে কাজ করছে। কাজ করার ফলে কি হয়? যে আলোড়ন তৈরি হয় সেটাকে আমরা কি বলি? গিরিজনীয় আলোড়ন। এই গিরিজনীয় আলোড়ন ফলে কি হয়? শিলায় ভাঁজ পড়ে, এবং কি হয়? এই শিলায় ভাঁজ পড়ার জন্য এই আলোড়নটাকে পৃথিবীর সাথে অনুভূমিকভাবে কাজ করার জন্য একে আমরা গিরিজনীয় আলোড়ন বলতে পারি। এই গিরিজনীয় আলোড়নের ফলে সাধারণভাবে ভঙ্গিল পর্বত গঠন হয়। ভঙ্গিল পর্বত গঠন হয় কিভাবে বুঝবো? যে ভঙ্গিল পর্বত গঠন হয়, তার জন্য হিমালয় একটি প্রকৃষ্ট ভঙ্গিল পর্বতের উদাহরণ। তাহলে গিরিজনীয় আলোড়ন হলাম, বুঝতে পারলাম। এবারে সমস্থিতিক সঞ্চালন। সমস্থিতিক সঞ্চালনটা কি? সমস্থিতিক সঞ্চালন আগে সমস্থিতিটা কি সেটা আমাদের জানতে হবে। সমস্থিতিটা কি? আমাদের পৃথিবী পৃষ্ঠে সাগর, মহাসাগর, পর্বত এবং পর্বত শ্রেণী, বিভিন্ন মালভূমি অবস্থান করছে। এই মালভূমি ভূ অভ্যন্তরের যে অর্ধতরল অবস্থায় আছে, যেটা গুরুমণ্ডলের ওপরে অ্যাস্ট্রোস্ফিয়ার, এর উপরে ভেসে আছে। ধরে নিলাম এটা পৃথিবী। ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে নিলাম একটা পৃথিবীর অভ্যন্তর, এটা পৃথিবীর অভ্যন্তরের এই উপরের পৃষ্ঠে
সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত ইত্যাদি অবস্থান করছে। অর্থাৎ এই সাগর, মহাসাগর ইত্যাদি অবস্থান করছে একে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরের অংশে অবস্থান করছে। অর্থাৎ এই সাগর, মহাসাগর, নদী ইত্যাদির পদার্থের ঘনত্ব অনুযায়ী সমুদ্র তটের সঙ্গে উচ্চতার যে সাম্য বজায় রাখে সেটাকে আমরা কি বলি? সমস্থিতি বলি। সমস্থিতি বলি। এই যে পৃথিবীর উপরে বসবাস করছে মানুষ, সাগর, মহাসাগর, পর্বত এই সমস্থিতির জন্যই বসবাস করতে পারছে। এবার কি সমস্থিতিক সঞ্চালনটা কি? সমস্থিতিক সঞ্চালনটা হচ্ছে যখন এটা আমাদের উত্তর মেরু, এটা আমাদের দক্ষিণ মেরু, অর্থাৎ এখান থেকে কি গেছে? মূল মধ্যরেখা, এখান থেকে মূল মধ্যরেখা, এখানে তাহলে মেরু, দুই মেরু। এখানে কি হয়? ঠান্ডা অত্যন্ত। এখানে কি হয়? ঠান্ডা। এখানে হিমবাহ অত্যন্ত বেশি পরিমাণে থাকে। অর্থাৎ হিমবাহ যখন এখান থেকে সংকোচন হয়ে সমুদ্র বা মহাসাগরে মেশে, আবার পাহাড় থেকে যখন ধস নামে, তখন কি হয়? যে পদার্থের যে চাপ, পৃথিবীর যে চাপ কোথাও কমে আবার কোথাও বাড়ে। আর এই কোথাও কমে এবং বাড়ার জন্য এই মেরু বরফ আবার পুনরায় সেই জায়গা ফিরিয়ে যাওয়ার চেষ্টা করে। পাহাড় থেকে ধরে নামলে সেই পাহাড় আবার পুনরায় ফেরার চেষ্টা করে। এই যে সাম্য, এই সাম্য বজায় রাখার জন্য যে আলোড়ন তৈরি হয় সেটাকে সমস্থিতিক সঞ্চালন বলে। বোঝা গেল? সমস্থিতিক সঞ্চালন বলে। উদাহরণ হিসেবে কি বলতে পারি? যে জিওগ্রাফি সোসাইটি, ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি তাদের পর্যবেক্ষণে এসছে হিমালয়ের উচ্চতা আমরা কি জানতাম? 8,848 মিটার। সেটা এখন 2 মিটার বেড়ে 8,850 মিটার হয়েছে। ঠিক আছে? তাহলে এই সমস্থিতিক সঞ্চালনের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। বোঝা গেল? এবারে পড়ব সমুদ্রতলের উত্থান বা পতন। অর্থাৎ সমুদ্রতলের কোথাও উত্থান আর কোথাও পতন ঘটে। অর্থাৎ কি হয়? কি কারণে ঘটে? কারণটা কি? কারণ দুটো পাত, অভিসারী পাত, মহাসাগরীয় পাত, এই দুটো পাত পরস্পর যখন পরস্পরের সংঘর্ষে আসে বা পরস্পরের দিকে আসে, সেটাকে যখন হয় তখন সমুদ্র জলের কম ধারণ ক্ষমতা থাকে। সেটাকে কি বলা হয়? সমুদ্র জলের কম ধারণ ক্ষমতা থাকে, ফলে সমুদ্র জলের যে চলন হয় সেটা হচ্ছে সমুদ্র তলের উত্থান বা পতনের একটি কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ, যখন দুটি পথ পরস্পর থেকে দূরে সরে যায় তখন এখানে একটা খাদের সৃষ্টি হয়। এই খাদের সৃষ্টি হওয়ার জন্য এখানে জল ধারণ ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পায়। এটা একটা চলন। তৃতীয়, যে দুই মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু, যখন হিমবাহ গলে যাওয়ার পরে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পায়। এই কারণে সমুদ্রের তলের উত্থান ও পতন হয়ে থাকে। আর এই ভূ বিপর্যয়ের ধীর আলোড়নের আকস্মিক কারণটা কি? আকস্মিক কারণ হচ্ছে যে কারণ আমরা বুঝতে পারি না, হঠাৎ করে হয়ে যায়। যেমন ভূমিকম্প হঠাৎ করে হয়ে গেল, আমরা বুঝতে পারি না, তার প্রভাব যখন পড়ে তখন বুঝতে পারি। তো সেটাই হচ্ছে আকস্মিক আলোড়ন, ভূকম্পন আর আগ্নেয়োচ্ছ্বাস।